সংসারে যারা দিলে পেলে না কিছুই, যারা বঞ্চিত দুর্বল পীড়িত মানুষ, তাদের চোখের জলের কোনো হিসাব নিলে না। নিরুপায় দুঃখময় জীবনে কিছুই পেলে না, সমস্ত থেকেও তাদের কিছুতেই অধিকার যেন নেই। এদের বেদনায় দিলে আমার মুখ দিয়ে এরাই আমাকে মানুষের কাছে মানুষের নালিশ জানাতে পাঠালো। বুঝতে পারছেন এই উক্তিটি কার? চিনতে পাচ্ছেন? ঠিক আছে, আরেকটু বলি। মহেশ গৃহদাহ, রামের সুমতি চরিত্রহীন পল্লী সমাজ, এই যে সমস্ত গ্রন্থের রচয়িতা, অমর কথাশিল্পী, আমাদের গর্ব শ্রী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের আদি বাসভবনে আজ আমরা এসেছি। তো জার্নিটা শুরু হয়েছিল পাঁশকুড়া স্টেশন থেকে। তো ওইখান থেকে আমরা লোকাল ট্রেনে করে আমরা পৌঁছালাম। লোকাল ট্রেনে করে আমরা কোলাঘাটের রূপনারায়ণের ব্রিজ ক্রস করে আমরা পৌঁছেছিলাম দেউলটি স্টেশনে। দেউলটি স্টেশন হাওড়া ডিস্ট্রিক্টের হাওড়া ডিস্ট্রিক্টের একটি জায়গা। ওইখান থেকে অটো বা টোটো নিয়ে পৌঁছে যাওয়া যায় শরৎচন্দ্র মহাশয়ের গ্রামের বাসনিবাসে। তো আমরা সেইভাবেই পৌঁছে গেছিলাম। ভিডিওটা পুরো দেখুন, অনেক কিছু ইনফরমেশান আছে। স্কিপ করলে আপনাদের নিজেদেরই ইনফরমেশান আপনাদের কাছে সঠিকভাবে থাকবে না। এবং চ্যানেলটি যদি ভালো থাকে বা ভিডিওটা যদি ভালো লাগে, আপনারা একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন, যাতে পরবর্তীকালে আরও এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আপনাদের সামনে আমি আনতে পারি। তো এইভাবে আমরা শরৎচন্দ্র মহাশয়ের বাসভবনে পৌঁছলাম এবং তার পরবর্তীটা অংশগুলি আপনারা দেখতে থাকুন। এবং বাকি যা থাকবে ডিটেলস আমি আমার ডেসক্রিপশান বক্সে, এখানে আসা যাওয়ার পর এবং সমস্ত কিছু আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। ওখান থেকে আপনারা দেখে ওখানে আসতে পারবেন। ওখানে হোমস্টের ব্যবস্থা আছে, আমি সেই ব্যক্তির নাম এবং ফোন নম্বর স্ক্রিনে দিয়ে দেবো। ওনার সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন। কোনো পিকনিক বা হোমস্টের জন্য ওনার সঙ্গে যোগাযোগ করবেন। আমি সব কিছু স্ক্রিনে দিয়ে দেবো এবং ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো। তাই ভিডিওটা সম্পূর্ণভাবে দেখতে থাকুন। যে বসত বাড়ির ওখানে অনেক দর্শনার্থী আজকে এসেছে, সেই দর্শনার্থীদের আজকে ভিড়ের জন্য আমাদের একটু পরে ওখানে এন্ট্রি করতে হবে। তো সবাই জানেন যে রূপনারায়ণ নদী এনার বসত বাড়ির খুব পাশাপাশি। তো আমরা একটু রূপনারায়ণের সাইডটি একটু ঘুরে আসি, তারপরে ওনার বসত ভবনে আমরা প্রবেশ করব এবং যতটা সম্ভব ওখানকার কি আছে না আছে আমরা দেখাবো। তো আমরা যাচ্ছি ওনার বসত ভবনের পাশ দিয়ে রূপনারায়ণ নদীর ধারে। তো যাওয়ার পথে এই যে আমার পেছনে দেখুন, একটি পুকুরের সামনে সুন্দর কিছু বসার ব্যবস্থা আছে। দেখুন, সুন্দর কিছু বসার ব্যবস্থা। আর এই যে রাস্তাটা আমার এই যে যাচ্ছে রাস্তাটা, এই যে বাইক যাচ্ছে, এই রাস্তা দিয়ে যাচ্ছে সোজা নদীর পাড়ে। চলুন আমরাও যাই নদীর পাড়ে। চলছি আমরা রূপনারায়ণ পাড়ের দিকে। এই রাস্তা দিয়ে রূপনারায়ণের পাড়ে যেতে হয়। দেখুন, আই লাভ মহাদেব। অনেক মানুষই দেখছি ভিড় করে বসে আছেন, বিকালের সময় কাটাচ্ছেন। দেখুন আমার পেছনটাও দেখুন, দেখাচ্ছি। অনেক দোকানের বন্দোবস্তও আছে, টুকটাক স্ন্যাক্স জাতীয় খাবার ওনারা নিচ্ছেন এবং সময়টা কাটাচ্ছেন রূপনারায়ণের বরাবর। পৌঁছে গেলাম রূপনারায়ণের পাড়ে। দেখুন, দেখা যাক এখানে কি আছে। বাবু ওই দিকটাই চল, ওই সাইডটাই চল। এলাম রূপনারায়ণের পাড়ে। জাস্ট দেখুন রূপনারায়ণের ভিউটা, জাস্ট দেখুন। একটু নেমে যাচ্ছি, দেখুন এই রাস্তা দিয়ে নামছি। এই যে রূপনারায়ণ, সূর্য পড়েছে, সূর্যের প্রতিচ্ছায়া পড়েছে। জাস্ট দেখুন,
দেখতে পাচ্ছেন কি জানি না, দূরে কোলাঘাটের থার্মাল পাওয়ারের চিমনি পর্যন্ত দেখা যাচ্ছে। আমি একটু জুম করার চেষ্টা করছি, জানি না আসবে কিনা। সুদূর প্রসারী রূপনারায়ণ নদ, দিগন্ত বিস্তৃত রূপনারায়ণ নদ। সব থেকে বড় ব্যাপার যে দুই জেলাকে ভাগ করেছে এই নদী। আমরা যেখানে দাঁড়িয়ে আছি, নদী ক্রস করে এসেছি হাওড়ার দিকে। এ পাশটা হাওড়া জেলা, এবং অপর প্রান্তটা ওই সাইডটা, ওটা হচ্ছে পূর্ব মেদিনীপুর জেলা। তো দুটোর জেলার বিভেজক হিসাবে এই নদীটি বর্তমান। চলুন আরেকটু ওপাশে যাওয়া যাক, দেখা যাক কি আছে। এই ছিল রূপনারায়ণের এখনকার ভিউ। এখন সময় কটা বাজে? 4:07। এখন সময় হচ্ছে 4:07। এই হচ্ছে রূপনারায়ণ। চলুন নেক্সট স্পটটাই যাই। দেখুন রূপনারায়ণ পার বরাবর হাঁটছি। এখন নভেম্বর মাস এখনো শেষ হয়নি, তো ডিসেম্বর মাস না পড়লে যে শীতের আমেজ, যে পিকনিকের আমেজ, সেই মরশুম এখনো শুরু হয়নি, তাই হয়তো এখনো ফাঁকা। তবে সম্ভবত আমি দেখাচ্ছি, দেখুন এই যে মাঠটা, হয়তো এইখানে পিকনিক আর কদিন পর থেকে শুরু হয়ে যাবে। এটা হয়তো পিকনিকের জন্য একদল গ্রুপ তো পিকনিক করছে অলরেডি, পিকনিক তো হচ্ছে। তো এখানে এই ছিল রূপনারায়ণের পাড়। দেখুন এখান থেকে কেমন লাগে, দেখতেই পাচ্ছেন। দূরে একটা নৌকো আছে, আমি দেখানোর চেষ্টা করছি, দেখি আসে কি। দেখতে আসছে কিনা বুঝতে পারছি না। যাই হোক, এই মানে একটু পরে সূর্যাস্ত হবে, তার আগে সূর্যের যে ভিউটা রূপনারায়ণের মধ্যে পড়েছে সেটি দেখুন, দুর্দান্ত লাগছে, দুর্দান্ত। তো এই আমার পেছনটা দেখুন পুরো ফাঁকা, আর বিশেষ কিছু নেই। যতটুকু ভিড় ওই এন্ট্রি পথটাতেই ভিড় আছে এখনো অবধি। তবে হয়তো আগামী দিনগুলিতে এই ভিড়ের মাত্রাটা আরো বাড়বে, তো তখন এইসব এরিয়া আরো জনকোলাহলে মেতে উঠবে। তো এই হলো রূপনারায়ণের পাড়ের অবস্থা। তো ধীরে ধীরে একটু এগিয়ে যাওয়া যাক আমাদের অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাসভবনের দিকে, কারণ কিছুক্ষণ পরে হয়তো বন্ধ হয়ে যাবে। একটা জিনিস দেখাবো, দাঁড়ান, চলুন। এই আসবে, দেখছি এই দূরে দেখুন, এই যে খেজুর গাছটা, এই খেজুর গাছে দেখুন হাঁড়ি বাঁধা আছে খেজুর রসের জন্য। এখান থেকে নলেন গুড় তৈরি হবে। এই যে খেজুর গাছে হাঁড়ি বাঁধা আছে। এই পাশে খেজুরের রসও খুব বিখ্যাত, এবং এখান থেকে গুড় তৈরি করে ওনারা। চলুন, আর দেরি করে লাভ নেই, ধীরে ধীরে এগিয়ে যাওয়া যাক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাসভবনের দিকে। এই দূরে আরেকটি নৌকো আসছে, এই দেখুন দূরে একটি নৌকো আসছে, দেখুন এই দেখুন, ভারী চমৎকার লাগছে। একদিকে সূর্যের প্রতিফলন, একদিকে এই যে নৌকো। এই হচ্ছে সামনের অংশটা যেখান দিয়ে আমরা প্রবেশ করেছিলাম। তো আমরা এখন ফিরে যাচ্ছি আদি বাসভবনের দিকে, একটু ঘুরে দেখব শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কি আছে। অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাসভবনের মূল ফটকে প্রবেশ করেছি। প্রথমে বাইরে থেকে দেখে নিই। এই বাসভবনে বসেই ওনার কলমের কালির প্রতিটা বিন্দু বিন্দুতে বিগত দিনের নিপীড়িত কুসংস্কার এবং সমাজের
বিভিন্ন শ্রেণীর মানুষের দুঃখের দুর্দশার কথা ওনার পেনের ডগা দিয়ে বেরিয়েছে এবং সৃষ্টি হয়েছে অমর সব গল্পগাথা। বিশেষ করে মহেশ চরিত্রের গফুর কথা শুনলে আজও যেন আমাদের মনটা কেঁদে ওঠে। সত্যি বঙ্কিমচন্দ্র যেমন ছিলেন রাজ সাম্রাজ্যের কথা নিয়েই তার গল্পগাথা, রবীন্দ্রনাথ ছিলেন পল্লী গ্রাম বাংলার কথা নিয়ে তার সমস্ত লেখনী, তেমনি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন প্রকৃতপক্ষে বাস্তব এবং রূঢ়ধর্মী যে সমাজ ব্যবস্থা তার মূল সাহিত্যিক, এবং তার লেখনীতে প্রত্যেকটি বাস্তবধর্মী সমাজের চিত্রই গড়ে উঠেছে। গৃহদাহ তার অন্যতম সেরা একটি উপন্যাস। তো দেখুন, আমরা এবার ধীরে ধীরে প্রবেশ করব এনার বাসভবনের ভেতর। দেখুন, গৃহকক্ষের ভেতরের যে জিনিসপত্র আছে সেটি এখানকার স্থানীয় গাইডরা ডিটেলসে বলবে, আপনারা শুনতে থাকুন। আর ভিডিওর শেষ প্রান্তে ওনাদের সমাধিস্থলটি আমি দেখাবো, দেখে নিন। সামনে চেয়ারটা বসতেন, টেবিলে খাতা রাখতেন, আর সোজা যে জানলাটা দেখছেন জানলাটা খোলা থাকতো। বাইরে যে বাঁশ গাছ পাঁচিলটা দেখছেন ওটা ছিল না। রূপনারায়ণ নদী ক্ষেত যে বইতো। 2 নম্বর র্যাকে লক্ষ্য রাখুন, ওনার জুতো আছে। ইজি চেয়ারে কনে লক্ষ্য রাখুন, ওনার লাঠি। আর ইজি চেয়ারে ওনার নিচে যে মৃত্যুসজ্জা ছবিটা দেখছেন শরৎচন্দ্রের গীতা পক্ষে স্ত্রী হিরণময়ী দেবী। শরৎচন্দ্রের মৃত্যুর পরও উনি এই বাড়িতে 23টা বছর কাটিয়েছিলেন। ওনার ছোট ভাই প্রকাশ চন্দ্র চট্টোপাধ্যায়। পাশের ঘরটা আসুন, এই লেখাগুলো এটা লিখে নেবেন, ইংলিশটাও নিয়ে নিন, তারপরে চলে আসবেন কাছাকাছি এসে দাঁড়ান। এটা বৈঠকখানা ছিল, এখানে বসে বিপ্লবীদের মিটিং হতো। নেতাজি এসেছিলেন 2 বার, বাঘা যতীন, রাসবিহারী বসু, বিপিন বিহারী গাঙ্গুলি, চিত্তরঞ্জন দাস। নদী পথে এসে রাতে মিটিং করতেন হারিকেন লন্ঠন জেলে। ডান দিকে একটা ঘড়ি লক্ষ্য রাখুন, 100 বছর আগের ঘড়ি। একদিন দম দিলে 7 দিন চলবে। কনে লক্ষ্য রাখুন, ওটা গড়গড়া তামা খেতেন। গড়গড়ার পাশে ওটা ভাবছে রেডিও। আলমারিতে যে বইগুলো দেখছেন উনি পড়তেন। আর সাদা ফ্রেমে পাশে বাঁধানো ছবি নাতি নাত বইয়ের ছবি। আয়নাটা লক্ষ্য রাখুন, ওটা বেলজিয়াম কাঁচের আয়না। সোফাটায় উনি বসতেন। এটা বিপ্লবীদের মিটিং ঘর ছিল। আচ্ছা, এটা বিপ্লবীদের মিটিং ঘর ছিল। আচ্ছা, এইটা চরকা রয়েছে, এটা চিকিৎসা এখন বিনা পয়সায় গরিব দুঃখীদের হোমিওপ্যাথি চিকিৎসা করতেন। চরকা রয়েছে হাওড়া জেলা কংগ্রেস, উনি প্রেসিডেন্ট ছিলেন তখন। জাতীয় কংগ্রেসের সিম্বলটি যে চরকা, এই খাঁচাতে উনি ময়ূর পুষতেন। এখন ময়ূর ডাকা নিষেধ, তাই ময়ূর ডাকা হয় না। এই খাঁচাতে উনি ময়ূর পুষতেন। আর এই যে কাটা অংশ পেয়ারা গাছটা পড়ে রয়েছে, এটা রামের সুমতি গল্পের পেয়ারা গাছ। আর সামনের পুকুরে ছিল কার্তিক গণেশ দুটো মাছ, রুই আর কাতলা। উনি নাকেতে সোনা নোলক পরিয়ে রেখেছিল। উনি যখন দুপুরে খাবার দিতেন, কার্তিককে ডাকলে কার্তিক আসতো, গণেশকে ডাকলে গণেশ আসতো সামনের পুকুর থেকে। আর এইটা হচ্ছে সিমেন্টের ঠেক, পেয়ারা গাছটাকে এর ওপরে ঠেক দিয়ে রাখা ছিল।
এটা ঠাকুর আছে রাধাকৃষ্ণ ঠাকুর শ্বেত পাথরের মূর্তি। চিত্তরঞ্জন দাস যখন দেশের উদ্দেশ্যে অ্যারেস্ট হয়ে গেছিল ওনাকে দিয়ে গেছিলেন, সেই ঠাকুরটা ওই যে নিত্য পুজো হয়। চিত্তরঞ্জন দাসের বাড়ির ঠাকুর, আলমারিতে ওষুধ রয়েছে। Start করুন। আমার নাম টুবাইপতি, আমরা বংশ পরম্পরা ধরে এবাড়ি দেখাশোনার দায়িত্বে রয়েছে। ওনার নাতি থাকেন কলকাতা কসবায়, নাতির নাম জয় চট্টোপাধ্যায়। উনি আমার বাবার উপর এবাড়ি টোটাল দায়িত্ব দিয়ে রেখেছেন। আমার সাথে যোগাযোগ করতে হলে আমার যোগাযোগের নাম্বারটি হলো 8537998629। যারা রূপনারায়ণ নদীর ধারে পিকনিক ও হোমস্টের জন্য যোগাযোগ করতে পারেন। এইটা ধানের গোলা, ধান থাকতো, আর টালির চালের ঘরটা হচ্ছে ঠাকুর ঘর। আর তখনকার দিনে বাথরুম বাড়ির বাইরে, এইখানে রান্নাঘর ছিল দোতলা 78 বনে। রান্নাঘরটা পরিযাপ রান্নাঘরটা তৈরি হয়নি, ফাঁকা জায়গাতে এই যে সিস্টেমটা করা রয়েছে, এটা হচ্ছে ভাতের ফ্যান গড়ানোর জন্য। এইটা বিপ্লবীদের পালিয়ে যাওয়ার রাস্তা, গোপন রাস্তা, ব্যাকডোর, সবুজ রঙের গেট। আচ্ছা, দেবানন্দপুরেও তো ওনার একটা বাড়ি আছে, সেটা ঠিক আছে, ধন্যবাদ দাদা, ধন্যবাদ। আমরা নিচের তলাটা দেখলাম, এবারে যাচ্ছি আমরা ওপরে। ওপরে কি আছে দেখা যাক। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের আদি বাসভবনের দ্বিতল থেকে রূপনারায়ণের ভিউ দেখছেন। এই সামনের রাস্তাটা দিয়ে ওই নদীর পাড়ে যাওয়া যায়। এই যে যাচ্ছে বাইক, যাচ্ছে রূপনারায়ণের পাড়ে। দেখি একটু এগিয়ে যাওয়া যাক, ওই পাশটা কি আছে। আগেকার দিনের বাড়ি, চারিদিকে উঠোন, মাঝখানে রুম। এই যে চারিদিক দিয়ে উঠোন দেখ, এই যে আমি এ পাশটাও দেখাই, চারিদিক দিয়ে উঠোন, ঠিক মাঝখানগুলোতে বাড়ি। এইদিকেও একই, সেম সেম। ওপরে টালির ছাউনি, আজও বর্তমান। চলো এদিকে, সেম একই জিনিস, এদিকেও দেখো। চারটে সাইডেই উঠোন, মাঝখানে এনাদের থাকার রুম। এটা দেখালাম। এখানে লক করা, এখানে আর যাওয়ার নেই। এই হলো সম্পূর্ণ বসত বাড়ির অন্দর চিত্র। আর এই যে দূরে দেখছেন, এই যে টিনের ছাউনির পাশে ওই দেখুন বাঁশ গাছের তলা, এই যে আমি জুম করে দেখাচ্ছি, এই যে এই অংশটা, এই যে এই অংশটা, এই অংশটা, এটা হচ্ছে ওনাদের আগেকার দিনের বাথরুম। আর এটা সম্ভবত ধানের গোলা হবে, খুব সম্ভবত এটা ধানের গোলাই হবে। আমি সঠিক বলতে পারলাম না, তবে সম্ভবত। তো এই ছিল অমর কথাশিল্পী শ্রী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের আদি বাসভবনের সম্পূর্ণ ঘটনা। খালি একবার দেখাবো পুকুরটি, যেখানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মহাশয় দুটো রুই মাছ ছিল, লক্ষ্মী গণেশ না কার্তিক গণেশ, না কার্তিক গণেশ, তাদেরকে নাকে নোলক পরিয়ে ওই পুকুরে ছেড়ে রাখতেন। আমি সেই ভিউটা দেখাবো, সেই পুকুরটি দেখাবো। পুকুরটা এখান থেকে দেখা যাচ্ছে, আমি দেখানোর চেষ্টা করছি, দেখছি। চলো, এই দেখুন এই পুকুরটি, আমি জুম করে দেখাচ্ছি। এই যে সামনে যে পুকুরটি দেখা যাচ্ছে, এই পুকুরে কার্তিক গণেশ নামে দুটি রুই মাছ উনি পুষেছিলেন, যাদের নাকে নোলক ছিল। এখানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের যে ফ্যামিলি মেম্বার্সদের সব সমাধি দেওয়া আছে। সমাধি বলতে ওনারও আছে। তো ওনাকে যেহেতু দাহ করা হয়েছে, এই যে উপন্যাস সম্রাট দেখুন লেখা আছে, এই যে এইটা হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। এই দেখুন, এনার কেওড়াতলায় দাহ হয়েছে ঠিকই, কিন্তু ওনার চিতাভস্য এখানে এনে সমাহিত করা হয়েছে। তার স্মৃতি হিসাবে এই ফলক। স্বামী বেদানন্দ। আর এখানে আছে
হিরণময়ী দেবী। এনাদের এখানে চিতাভস্ম দিয়ে সমাহিত করা হয়েছে। তো এই ছিল আজকের আমাদের ছোট্ট ব্লগটা। তো কেমন কি লাগলো কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো এই বলে আজকের ছোট্ট ব্লগটা শেষ করছি। ধন্যবাদ, থ্যাংক ইউ, টাটা।